মা চলে গিয়েছিল বড় চুপি চুপি, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে। আমি তখন মাঝ আকাশে বোম্বে থেকে কলকাতা ফিরছি। ভাই কলকাতাতেই কোথাও কাজে ব্যস্ত, বাড়িতে বাবা একা ছিল। প্রায় 50 বছরের জীবনসঙ্গীকে কেমন যেন বিহ্বল অসহায় করে দিয়ে ঠিক যেন বুড়ো আঙুল দেখিয়ে হেরো হেরো বলে চলে গেল মা। বোম্বেতে প্লেনে ওঠার আগে আমি কথা বললাম মার সঙ্গে, প্লেন ঠিক সময় ছাড়ছে মা, 7টা নাগাদ গাড়ি পাঠিয়ে দিও। কি খাবি রাত্রিরে? ভাতে ভাত করে রাখবো। মা জানতো বেশ কয়েকদিন বাইরে কাটিয়ে ফিরলে বাড়ির ভাতে ভাতটা আমার কাছে অমৃত। প্লেন থেকে নামলাম দমদমে, গাড়িতে উঠলাম, যথারীতি ফোন করলাম বাড়িতে, পৌঁছে গিয়েছি, আসছি। প্রভাতী মার নার্স ফোনটা ধরলো। আমি শুনতে পেলাম কেমন যেন আতঙ্কিত গলায় বাবাকে ডাকছে, বাবা দাদা এসে গিয়েছে, যেন কোনো সর্বনাশের খবর। গোবিন্দ বহু বছর আমাদের গাড়ি চালায়, ওই এসেছিল আমায় নিতে। গোবিন্দ জানতো সব, আমায় কিছু বলেনি, বাবা মানা করে দিয়েছিল বলতে। গাড়িতে কেমন যেন থমথমে ভাব, খচখচ করছে মনটা, কেন যেন কু ডাকছে বারে বারে। বাইপাসে গাড়ি থামালাম, গোবিন্দকে জিজ্ঞাসা করলাম, কি হচ্ছে গোবিন্দ? মা আছে না নেই? কিছুটা বোধহয় সময় নিয়েছিল গোবিন্দ, তারপর মাথা নেড়েছিল বড় মৃদু, প্রায় গতিহীন ভাবে। ঠিক এভাবেই যেন বৈতরণীর সামনে দাঁড়িয়ে জীবনের সব আকুতিকে নস্যাৎ করে দিয়ে চিরকাল মাথা নাড়েন মহাকাল। বাড়ি ফিরলাম, মা মার বিছানায় নিজের জায়গাটিতে শুয়ে, চোখ বন্ধ। আমি মার দুগালে আদর করে দিলাম, তারপর গালটা বাড়িয়ে দিলাম। 42 বছরের অভ্যেসে মা আদর করল না। শ্মশান থেকে বাড়ি ফিরলাম অনেক রাতে, বাবা শুতে গেল অনেক বলা কওয়ার পর, আর আমি একা একা বসে রইলাম। একতলার বসবার ঘরে, নিস্তব্ধ নিঝুম বাড়ি। এতদিন ধরে নিজের ঘরের বিছানার কোণটুকু ছিল মার গণ্ডি। বাড়ির বাকি ঘরগুলো যার পায়ের চিহ্ন পড়েনি গত 2 বছর, সে যেন কেমন করে টুক করে নিজে নিজে বাড়ি থেকে বেরিয়ে গেল। খা খা করে দিল আসবাবে ঠাসা গোটা দোতলা বাড়িটা। মা আমাকে বলতো, আমি আসবো তোর কাছে, ঠিক আসবো, দেখিস, আর যদি না আসি বুঝবি আত্মা আসতে পারে না। আমি বিশ্বাস করেছিলাম মার কথা। মা তো কখনো মিথ্যে কথা বলে না আমায়। সবাই খুব অবাক হয়েছিল দেখে যে যতটা ভেঙে পড়ার কথা আমার, তার তুলনায় আমি যেন অনেক অনেক বেশি শক্ত। আসলে মার ওই সান্ত্বনাটাই ছিল আমার শক্তি। জানতাম মা যখন বলেছে ঠিক আসবে, আমাদের আবার দেখা হবে, কথা হবে, মা তো আমাকে আসি বলেও গেল না। রাতের পর রাত জেগে থেকেছি, মা যদি আসে, মা যদি এসে দেখে আমি ঘুমিয়ে আছি, হয়তো ডাকবে না, চলে যাবে। দেবীপক্ষের চাঁদ যখন থালার মতন গোল হয়, সেই রাত নাকি লক্ষ্মী ঠাকুর আসে গৃহস্থের ঘরে, ডেকে বলেন, কে জাগরে? সেই থেকেই নাকি কোজাগরী। পূর্ণিমা নেমে আসে শ্রী সমৃদ্ধি শান্তি, আসেন কল্যাণী। যে গৃহস্থ সারা রাত প্রতীক্ষা করে ধৈর্যে নিষ্ঠায়, সেই নাকি পায় তার অলৌকিক মঙ্গল স্পর্শ। অনেক পূর্ণিমা পার হয়ে গিয়েছে। মা নিস্তব্ধ নিশ্চিদ্র অন্ধকারের মতো জ্যোৎস্না রাতে, বনপ্রান্তে সবাই যখন উৎসবমগ্ন, আমি তো সত্যি জেগে আছি ঠায় এক অনন্ত প্রতীক্ষায়। আজও মাঝরাতে ঘুম ভেঙে যায়, ঘরের একটা আলো জ্বেলে দিই। অন্ধকারে মা যদি হোঁচট খায়, ঘরের দরজাটা হালকা করে ভিজিয়ে রাখি। ভাবি রোগা হাতে দরজা ঠেলে ঢুকতে যদি মার কষ্ট হয়। রোগশয্যায় শুয়ে থাকতে যখন দিনের পর দিন আমি কাজে ছুটোছুটি করে বেড়াচ্ছি, এখান থেকে সেখানে, এ শহর থেকে সে শহরে, দেখা হলেই বলতো, আয় আমার পাশে এসে শুয়ে থাক না একটু, এইটুকু মাথা দিয়ে এত কাজ করিস কি করে? বলতাম, শুয়ে থাকার সময় নেই মা, এই দেখো অমুক আসবে, তমুকে ফোন করবে, অমুকের সাথে মিটিং। মা বলতো, এই তো আমার কাঁথাটা দিয়ে ঢেকে দেবো তোকে, ছোটবেলায় যেমন দিতাম।
আর কেউ তোকে খুঁজে পাবে না। তারপর থেকে কত রাত জেগে সময় করেছি। মা রোজগার দিন থেকে তিল সময় চুরি করে জমিয়ে রেখেছি এক অদৃশ্য লক্ষ্মীর ভাণ্ডারে। যেদিন আসবে তুমি, সেই ভার ভেঙে অনেক সময় বের করব আমরা, আর সারা দিন সারা রাত পাশাপাশি শুয়ে অনেক গল্প করব। কাঁথা মুড়ি দিয়ে দেখতে দেখতে পূর্ণিমা জ্যোৎস্নায় ভরে যাবে ঘর। নিবিড় কৃষ্ণ অরূপ অন্ধকারে কান্তিময় হয়ে উঠবে। চাঁদের নরম আলো মুছে দেবে সমস্ত বিষাদ। আর সেই অপূর্ব আলোর মাঝে বসে অদৃশ্য আমরা মা বেটা গল্প করেই যাব নিরন্তর। মাগো, শুধু তুমি একবার এলেই কোজাগরী পূর্ণিমা হয়ে যাবে আমার সব দুঃখ জাগানিয়া রাত।